আসসালামু আলাইকুম। ধন্যবাদ মেকানিক্যাল ডিপার্টমেন্টের তৃতীয় পর্বের সকল স্টুডেন্টকে আজকের এই অনলাইন ক্লাসে উপস্থিত থাকার জন্য। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো তোমাদের সাথে আমার আরেকটা সাবজেক্টের ক্লাস ছিল গত 2 দিন আগে, হয়তো বা থার্ড সেমিস্টারের আরেকটা সাবজেক্ট ছিল, সেটা ফাউন্ডারি অ্যান্ড প্যাটার্ন মেকিং। তো আরেকটা সাবজেক্ট তোমাদের সঙ্গে আমাদের ক্লাস, সেটা হচ্ছে আজকের ক্লাস। এই ক্লাসের নাম হচ্ছে মেশিন শপ প্র্যাকটিস 2। মেশিন শপ প্র্যাকটিস 2-তে এটা মেশিন শপ প্র্যাকটিস 1 অবশ্যই তোমরা গত সেমিস্টারে অবশ্যই শিখছো। তো মেশিন শপ প্র্যাকটিস সম্পর্কে তোমাদের ধারণা অবশ্যই আছে। যাই হোক, মেশিন শপ প্র্যাকটিস 2 সম্পর্কে আজকে এটা সাবজেক্ট। তো আমরা ক্লাস করবো এই সাবজেক্টের টোটাল অধ্যায় হচ্ছে 11টা। অনলাইন ক্লাস 11 অধ্যায়ের মধ্যে তোমাদের আজকে ফার্স্ট অধ্যায়। তো আজকে যেহেতু প্রথম ক্লাস, আজকে আমরা তোমার সঙ্গে জাস্ট একটু আর একটা কথা বলে রাখছি, যেটা হচ্ছে যে আজকে সারাদিন কি কারেন্ট ছিল না, কারেন্টের সংযোগ বিচ্ছিন্ন ছিল, আর এখন পর্যন্ত তাই। এই কারণে আমাদের অনলাইন ক্লাসটা কন্টিনিউ করতে একটু সমস্যা হচ্ছে। হয়তো বা ওয়াইফাই এর মাধ্যমে যেহেতু ক্লাস হয়, এখন ডাটা কানেক্টের মাধ্যমে ক্লাস নেওয়া হচ্ছে, আর মোবাইলের চার্জেরও একটা তো কি বললাম যে আজকে সারাদিন এই কারেন্টের প্রবলেমের কারণে, কারেন্টের সংযোগ বিচ্ছিন্নর কারণে আজকে ক্লাসটা কন্টিনিউ করা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে তোমাদের মাঝে। তো আর মোবাইলের মাধ্যমে যেহেতু আমাদের ক্লাসটা ক্যামেরা, সেই ক্ষেত্রে আমাদের সেই ফোনের চার্জেরও একটু প্রবলেম, কারেন্ট নেই বিধায়। তো যাই হোক, টোটালি আমাদের এই অবস্থায় আমাদের ক্লাস নিতে হচ্ছে। তো এখন মেইন কথা হচ্ছে আমাদের কি নাই, লাইটিং সিস্টেমটা আমাদের বর্তমান ক্লোজ, এই কারণে একটু সমস্যা হচ্ছে। তো যাই হোক, আমরা আজকে প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। কি সাবজেক্টে আবার বলতেছি, সাবজেক্টের নাম হচ্ছে মেশিন শপ প্র্যাকটিস 2। তো প্রথম মেশিন শপ প্র্যাকটিস 2 সম্পর্কে আলোচনা করার আগে এই সাবজেক্টের সিলেবাস সম্পর্কে আজকে আলোচনা করি। আজকে ফার্স্ট ক্লাস যেহেতু, এই সাবজেক্টের সিলেবাসটা হচ্ছে তোমাদের এরকম যে টোটাল মার্ক 150 মার্কের, টোটাল মার্ক 150 মার্কের মধ্যে তোমাদের পরীক্ষা হবে 150 মার্ক টোটাল পরীক্ষা। এর মধ্যে তোমাদের প্র্যাকটিক্যাল আর একটা থিওরি, ঠিক আছে? একটা হচ্ছে থিওরি আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল। তো থিওরি এক্সাম আর প্র্যাকটিক্যাল এক্সাম, থিওরি এক্সামের মধ্যে আগে প্র্যাকটিক্যাল এক্সামের কথা বলি। তোমাদের এই সাবজেক্টের প্র্যাকটিক্যাল মার্ক বা প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো বেশি, অর্থাৎ প্র্যাকটিক্যাল পরীক্ষা যেগুলো হবে সেগুলোর মার্কগুলো সবচেয়ে বেশি, অর্থাৎ এটা একবারে পুরো প্র্যাকটিক্যাল একটা সাবজেক্ট। আর থিওরি অত্যন্ত কম থিওরি সাবজেক্টে। তো যাই হোক, প্র্যাকটিক্যালে তোমাদের টোটাল মার্ক এখানে থাকবে 150 মার্ক টোটাল। তার মধ্যে প্র্যাকটিক্যাল মার্কটা তোমাদের থাকবে 50-50, অর্থাৎ প্র্যাকটিক্যাল মার্কের মধ্যে দুটো অপশন থাকে। একটা হচ্ছে প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস, যাকে আমরা বলবো পিসি, আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল ফাইনাল, অর্থাৎ যাকে আমরা বলবো পিএফ। প্র্যাকটিক্যাল ফাইনাল আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস। প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াসটা কি? অর্থাৎ তোমাদের কলেজে যে প্র্যাকটিক্যাল করা হয়, প্র্যাকটিক্যালের উপর যে জব তোমরা অ্যাসাইনমেন্ট করো, সেগুলো ঠিকমতো করতেছো কি না, তারপর প্র্যাকটিক্যাল ক্লাসগুলো ঠিকমতো করতেছো কি না, প্র্যাকটিক্যাল ক্লাসের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে সেগুলো ঠিকমতো করছো কি না, সেগুলোর উপর ভিত্তি করে একটা মার্ক দেওয়া হবে, সেটা হচ্ছে পিসি। এটা আমরা বলবো প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস। এই ক্ষেত্রে এই মার্কটা থাকবে তোমাদের 50 মার্ক। এটা আমাদের টোটালি হাতে থাকবে, তোমাদের কাজের উপর ভিত্তি করে এই মার্কটা আমরা দিয়ে থাকি, এই 50 মার্ক। আর প্র্যাকটিক্যাল পিএফ, অর্থাৎ ফাইনাল যে প্র্যাকটিক্যাল হবে, অর্থাৎ তোমাদের বোর্ডে যে প্র্যাকটিক্যালটা হবে, ওখানে প্র্যাকটিক্যালের মধ্যে ভাইবা আছে, এরপর প্র্যাকটিক্যাল এক্সাম আছে। এই এক্সামের মধ্যে টোটাল মার্ক হবে তোমাদের 50 মার্ক। দেখো, এটা একটা সম্পূর্ণরূপে একটা প্র্যাকটিক্যাল সাবজেক্ট, এই কারণে প্র্যাকটিক্যাল মার্কগুলো বেশি। টোটাল মার্ক 150 মার্কের মধ্যে 100 মার্কেই তোমাদের প্র্যাকটিক্যালি চলে গেল, ঠিক আছে? 100 মার্কেই প্র্যাকটিক্যালি চলে গেল। আর থাকে 50 মার্ক। এই 50 মার্কের মধ্যে থিওরি,
এখন থিওরির যে 50 মার্ক, সেই 50 মার্কের মধ্যে দুইটা অপশন থাকবে। একটা হচ্ছে থিওরি কন্টিনিউয়াস, তাকে আমরা বলবো টিএইচ, থিওরি কন্টিনিউয়াস, আর একটা হচ্ছে থিওরি ফাইনাল। ঠিক আছে, থিওরি কন্টিনিউয়াসটা কি, যে তোমাদের কলেজে ক্লাস টেস্ট উপস্থিতির উপর ভিত্তি করে ক্লাস টেস্ট, কুইজ টেস্ট, উপস্থিতি বা তোমাদের বিহেভিয়ার সবগুলো মিলে তোমাদের একটা মার্ক দেওয়া হয়। সেই মার্কটা হচ্ছে 20 মার্ক এই সাবজেক্টের জন্য, শুধুমাত্র এই সাবজেক্টের জন্য। ঠিক আছে, এই সিলেবাসটা 20 মার্ক। আর থিওরি ফাইনাল, অর্থাৎ ফাইনালের যে থিওরিটা হবে, ঠিক আছে, যে তোমাদের মেইন সাবজেক্টের উপর পরীক্ষাটা হবে, বোর্ড পরীক্ষাটা লিখিত, যেটা লিখিত হয়, তাহলে টোটাল মার্ক কত, 150-র মধ্যে 50, 50, 100 আর 120 গেল, 120 গেল, তাহলে থাকলো আর কত, 30। এই 30 মার্কটা হবে থিওরি প্র্যাকটিক্যাল। ঠিক আছে, এই 30 মার্কের উপর তোমাদের লিখিত পরীক্ষা হবে। ঠিক আছে, এটা 2016 সালের প্রবিধান অনুসারে। ঠিক আছে, 2010-এর প্রবিধান এটা না, এটা 2016 সালের প্রবিধান। তো তোমরা যেহেতু তোমাদের 16 সালের প্রবিধান অনুসারে এই সিলেবাসটা ফলো করবা এই সাবজেক্টের জন্য শুধুমাত্র। ঠিক আছে, এখন আমরা সিলেবাসে জানলাম কি, যে প্র্যাকটিক্যাল 100 মার্কের আর থিওরি পরীক্ষা হবে 50 মার্কের, তার মধ্যে থিওরি কন্টিনিউয়াস 20 আর থিওরি ফাইনাল 30। এই থিওরি ফাইনাল 30 মার্কে আমরা মার্ক ডিস্ট্রিবিউশন সম্পর্কে আলোচনা করি, যে এই 30 মার্কটা কীরকম, মানে কেমন থাকবে। অর্থাৎ এটা নানাভাবে বিভাগে বিভক্ত থাকে তোমাদের কোশ্চেনে, তা হয়তো তোমরা জানো, তবু বলছি। একটা থাকে ক বিভাগ, ক বিভাগে কোশ্চেন থাকে কি, অতি সংক্ষিপ্ত, যেগুলো অতি সংক্ষিপ্ত কোশ্চেন সেগুলো। খ বিভাগে থাকে সংক্ষিপ্ত, তোমাদের লিখিত পরীক্ষা 30 মার্কের, সেই মার্ক ডিস্ট্রিবিউশনটা বলতেছি। কিন্তু গ বিভাগে থাকে কি, রচনা, না? তো দেখো এই যে 30 মার্কটা কিভাবে থাকবে তোমাদের পরীক্ষায়। অতি সংক্ষিপ্ত কোশ্চেন থাকবে 60টা, অনলি 60টা। ইংলিশে লিখি তাহলে বুঝতে পারবা, নাহলে 9 বোঝা যাচ্ছে। তো দেখো অতি সংক্ষিপ্ত কোশ্চেন থাকবে 60টা, আর একটা কোশ্চেনের মার্ক হবে 1 মার্ক করে, তাহলে টোটাল মার্ক 7 মার্ক। সাবজেক্টটার থিওরি পরীক্ষাগুলো একবারেই সহজ, অনলি 30 মার্কের জন্য পরীক্ষা, এটা তেমন ব্যাপার না। তোমার প্র্যাকটিক্যালগুলো যদি ঠিক মতো করো তাহলে এই সাবজেক্টটা এই সাবজেক্টটা ভালো রেজাল্ট করতে পারবা। এরপর খ বিভাগে থাকবে সংক্ষিপ্ত কোশ্চেন থাকবে তোমাদের কয়টা, দেখি সিলেবাসে। তোমাদের বইয়ের শেষ পৃষ্ঠায় অবশ্য দেওয়া আছে নমুনা যে পরীক্ষাগুলো, সেখানে দেখলেই বুঝতে পারবা। 4টা কোশ্চেন থাকবে সংক্ষিপ্ত কোশ্চেনের জন্য, থাকবে 4টা কোশ্চেন, 4টাই দিতে হবে, কোনো অপশনাল কোশ্চেন থাকবে না। অতি সংক্ষিপ্তের মধ্যে যেমন 7টা থাকবে, 7টাই দিতে হবে, প্রত্যেকটা কোশ্চেনের মার্ক 1 করে, 7 মার্ক। আর সংক্ষিপ্ত কোশ্চেনের মধ্যে 4টা থাকবে, কোনো অপশনাল কোশ্চেন থাকবে না, প্রত্যেকটা কোশ্চেনের মার্ক হবে 2 করে, তাহলে 4 দুগুণা 8 মার্ক। তাহলে কত হচ্ছে, সংক্ষিপ্ত আর অতি সংক্ষিপ্ত মিলে 7 আর 8 15 মার্ক। 30 মার্কের মধ্যে 15 মার্ক আমাদের চলে গেল অতি সংক্ষিপ্ত আর সংক্ষিপ্ত। আর রচনামূলক থাকবে 15 মার্কের, বাকি 15 মার্কটা রচনামূলকে থাকবে। তো রচনামূলকের ক্ষেত্রে অপশনাল কোশ্চেন তো অবশ্যই থাকবে, 4টা কোশ্চেন থাকবে, দিতে হবে 3টা কোশ্চেন। ঠিক আছে, একটা অপশনাল কোশ্চেন থাকবে। রচনামূলকে থাকবে 4টা, দিতে হবে 3টা। কটা থাকবে, 4টা কোশ্চেন, 4টা থাকবে, একটা অপশনাল হিসেবে থাকবে, তাহলে দিতে হবে কয়টা, 3টা। আর প্রত্যেকটা কোশ্চেনের মার্ক হবে 5 মার্ক করে, একটা কোশ্চেনের মার্ক হবে 5 মার্ক। তাহলে 3 5 কত হয়, 3 5 15 মার্ক। তাহলে অতি সংক্ষিপ্তর জন্য 7 মার্ক, সংক্ষিপ্তর জন্য 8 মার্ক, আর হচ্ছে রচনামূলকে 15 মার্ক। টোটাল মার্ক হচ্ছে লিখিতর জন্য 30 মার্ক, 30 মার্ক। এই 30 মার্কের মধ্যে তোমাদের পরীক্ষা হবে কি, লিখিত পরীক্ষা। তো এটা ছিল তোমাদের এই সাবজেক্টের শুধুমাত্র মেশিন শপ প্র্যাকটিস 2 এই সাবজেক্টের সিলেবাস, কী পরীক্ষা আসতে পারে। তো আমরা সিলেবাস সম্পর্কে মোটামুটি একটা বিস্তারিত ধারণা অর্জন করলাম।
আজকে ফার্স্ট ক্লাস, আজকে বেশি কিছু ক্লাস নিয়ে আলোচনা করব না, সিলেবাসটা বোঝার জন্য একটা ছিল যে আজকে ফার্স্ট ক্লাসে সিলেবাস সম্পর্কে আলোচনা করব। তো সিলেবাসটা আশা করি তোমরা মোটামুটি বুঝতে পারছো। আর প্রথম অধ্যায়ের একটু সামান্য আলোচনা করব অবশ্য। তো প্রথম অধ্যায়টা সবাই বের করো, আর আশা করি তোমরা সবাই বই কিনে ফেলেছো অলরেডি। আর যদি না কিনে থাকো তাদেরকে অবশ্যই বলতেছি খুব তাড়াতাড়ি, খুবই শীঘ্রই বই কিনে ফেলো, কারণ তোমাদের পরীক্ষা খুব তাড়াতাড়ি, সামনে মিড টার্ম পরীক্ষা সামনের মাসেই। তো সেক্ষেত্রে তোমাদের অবশ্যই কি বই কিনতে হবে এবং পরিশ্রম করতে হবে, পড়াশোনা যেগুলো করাই সেগুলো পড়তে হবে। এছাড়াও তোমাদের বেশিভাবে পড়তে হবে, যেহেতু অনলাইন ক্লাস, অনলাইনে তো সব কিছু বলা যায় না। প্র্যাকটিক্যাল থাকলে অবশ্যই তোমাদের সঙ্গে ভালোভাবে পড়াশোনাটা আরও ভালো হতো। তো অনলাইনে তো ঠিকমতো বোঝা যাচ্ছে না, তাই আমি যেটা পড়াচ্ছি সেটা পড়বা, এবং এটা ছাড়াও ব্যতীত এই অধ্যায়গুলোর যেগুলো টপিকস থাকে সেগুলো তোমাদের বাসায় পড়তে হবে, ঠিক আছে? তো এই সাবজেক্টের অতি সংক্ষিপ্ত আর রচনামূলক সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে অবশ্যই আলোচনা করব। এইগুলো সম্পর্কে দাগাই দিব তোমাদের, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। আর তোমরা অবশ্যই একটা কি সেশনাল খাতা তৈরি করবা, সেশনাল খাতায় মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো অবশ্যই লিপিবদ্ধ করবা, ঠিক আছে? এখন আমরা প্রথম অধ্যায়ে আসি। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে লেদ মেশিনের বিশেষ কার্যাবলী। লেদ মেশিনের বিশেষ কার্যাবলী, সবাই এই অধ্যায়টা বের করি। লেদ মেশিনের বিশেষ কার্যাবলী। তো লেদ মেশিন আমরা সবাই জানি, যেহেতু এটা তোমাদের মেকানিক্যালের যখন সেকেন্ড পর্বে ছিল তখন মেশিন শপ প্র্যাকটিস 1 নামে একটা সাবজেক্ট ছিল। ওই সাবজেক্টে তোমরা অবশ্যই মেশিন শপ প্র্যাকটিস সম্পর্কে একটা ধারণা তোমাদের অলরেডি আছেই। এখন আমরা লেদ মেশিন শপ প্র্যাকটিস 2-তে যাচ্ছি যেহেতু, তো অবশ্যই বেশি কিছু বলা লাগবে না, অল্প দিয়ে বুঝবা, কারণ এটা ওই সাবজেক্টের দ্বিতীয় পার্ট, মেশিন শপ প্র্যাকটিসেরই দ্বিতীয় পার্ট এই সেমিস্টারে আমরা আলোচনা করব। তো লেদ মেশিন তো তাহলে অবশ্যই তোমরা দ্বিতীয় সেমিস্টারে অবশ্যই জানো, অবগত আছো লেদ মেশিন কেমন কিরূপ। হ্যাঁ, লেদ মেশিনের কার্যপ্রণালীগুলো সম্পর্কে সবগুলো তোমাদের ধারণা আছে। তো নতুন করে আর বলার কিছুই নেই। লেদ মেশিনের যে তোমাদের এর যে প্রাচীন কথাগুলো, যে প্রাচীন ইতিহাসগুলো আছে সেগুলো সম্পর্কে তোমাদের অবগত আছে, ঠিক আছে? তবুও আমি একটু সংক্ষেপে বলি যে লেদ মেশিন অনেক আগ থেকেই বা প্রাচীনকাল থেকেই ব্যবহার করা হয়। লেদ মেশিনের গুরুত্ব অত্যাধিক। আমাদের একটা কোনো একটা দ্রব্য উৎপাদন কারখানায়, অর্থাৎ প্রত্যেকটা কারখানায় লেদ মেশিনের প্রয়োজনটা অপরিসীম। লেদ মেশিন ছাড়া সেই কারখানাটা কল্পনাই করা যায় না, ঠিক আছে? কারণ লেদ মেশিনটা এমন একটা মেশিন যেখানে এমন কোনো অপারেশন নেই বা এমন কোনো কার্য অপারেশন করা যায় না নাই যে সেখানে লেদ মেশিনে করা যায় না। অর্থাৎ লেদ মেশিনে সমস্ত কিছু ইচ্ছা করলে সব কিছু অপারেশনই করা সম্ভব। একটা লেদ মেশিনকে বলা হয় একটা প্রত্যেক মেশিনের মা, অর্থাৎ লেদ মেশিন ইজ এ মাদার অফ মেশিন অল অফ ডিপার্টমেন্ট মেকানিক্যাল, ঠিক আছে? মেকানিক্যাল ডিপার্টমেন্টের মধ্যে লেদ মেশিন, এই মেশিনিং যত মেশিন আছে তার মধ্যে লেদ মেশিনটা হচ্ছে মাদার্স অফ মেশিন, অর্থাৎ প্রত্যেক মেশিনের মা। অর্থাৎ কেন এটা বলা হয়েছে যে লেদ মেশিনটা এমন একটা মেশিন যেখানে এমন কোনো অপারেশন নেই যে করা যায় না, এই কারণে লেদ মেশিনকে মাদার অফ মেশিন বলা হয়। তো ঠিক আছে, মেশিন হচ্ছে এই লেদ মেশিনের গুরুত্ব অপরিসীম প্রত্যেকটা কলকারখানায়। এই লেদ মেশিনটা অনেক আগ থেকে বা প্রাচীনকাল থেকে এই লেদ মেশিনের ব্যবহার করা হচ্ছে। তো প্রাচীনকালে যে লেদ মেশিনগুলো ব্যবহার করা হয়েছিল সেগুলো তো বেশি উন্নত মানের ছিল না। এখন যত দিন যাচ্ছে, টেকনোলজি যত উন্নয়নের দিকে যাচ্ছে, উন্নত হচ্ছে, ততই কি মেশিনগুলো কি নতুন সংযোজন হচ্ছে, কার্যের উপর ভিত্তি করে নতুন নতুন কিছু সংযোজন করা হচ্ছে। তো সেক্ষেত্রে অবশ্যই উন্নত মানের বর্তমান আধুনিক বিশ্বের এখন লেদ মেশিন আর আগের প্রাচীনকালের যে লেদ মেশিন, এগুলো তো অবশ্যই আলাদা, অবশ্যই ডিফারেন্স থাকবেই। তো লেদ মেশিনটা ব্যবহার করা হয়েছে অনেক আগ থেকেই, যেহেতু তখন প্রাচীনকালে লেদ মেশিনটা কীভাবে ব্যবহার করা হতো, যে দুইটা বৃক্ষকে পিনের মাধ্যমে সংযোগ করা হতো। দুইটা বৃক্ষকে পাশাপাশি রেখে পিনের মাধ্যমে, হ্যাঁ, লেদ মেশিনের প্রথম উদ্ভাবনের সূত্রপাত হয় দুইটি পাশাপাশি গাছের। এটা ধারণা করা হয়েছে যে কোনো একটা লেদ মেশিনের প্রথম উৎপন্ন হয়েছে কোথায়, সূত্রপাত ঘটছে যে দুইটি গাছ পাশাপাশি রেখে এই গাছের প্রশস্ত পিন ঢুকিয়ে, অর্থাৎ পিন ঢুকিয়ে কি হয়,
মধ্যখানে জবকে দুই গাছের মধ্যখানে এর উপরে একটা গাছের উপরে আবার বাঁশ দিয়ে দুই গাছের সংযোজন করা হয়। আর মধ্যবর্তী গাছের মধ্যবর্তী জায়গায় কি রাখা হয়, জব অর্থাৎ কার্যবস্তুটা রাখা হয়, এবং উপরে যে বাঁশটা আছে উপরে বাঁশ থেকে একটা রশি এই জবকে বাঁধানোর কাজে ব্যবহার করা হয়। আর এই রশিটার মাধ্যমে এই রশিটার দ্বারাই কি জবকে ঘোরানো হয়। কারণ লেদ মেশিনে দেখবো অর্থাৎ কোনো মেশিনিং কার্য সম্পাদন করলে অবশ্যই একটা চালক থাকে, মেশিনে এত ঘোরাইতে হবে, কারণ না ঘোরাইলে তো কার্যবস্তু কর্তন করা যাবে না। সেক্ষেত্রে কী পদ্ধতি, তখন তো কারেন্ট ছিল না বা বিদ্যুৎ সংযোগ ছিল না বা মোটর ছিল না, সেক্ষেত্রে কী ছিল যে এই যে রশির সাহায্যে তারা কার্যবস্তুকে ঘোরাতো। যেহেতু এটা প্রাচীন অনেক আগের, এই কারণে এই পদ্ধতিতে ঘোরাতো। এবং টুল রেস্ট হিসাবে একটা কাঠ, এই যে দুই গাছের মধ্যবর্তী জায়গায় যখন জবটা বাঁধানো হয়, জবকে রাখা হয় রশির সাহায্যে, তার পাশাপাশি রেখে একটা টুল রেস্ট হিসাবে একটা কাঠ ব্যবহার করা হয়। সেই টুল রেস্টের উপর করা হয় কী বলে টুলবিট, সেই টুলবিটটা রাখা হয় যেটা কাটার কাজে ব্যবহার করা হয়। এই কাটারটার সাহায্যে কার্যবস্তুকে ঘুরিয়ে, রশির সাহায্যে কার্যবস্তুকে ঘুরিয়ে এই কাটারটার সাহায্যে কি কর্তন করা হয়। এভাবে কি কোনো একটা দ্রব্য বস্তুকে কর্তন করা হতো, সেটা প্রাচীনকালে। কিন্তু এখন এই বৃক্ষলেদ, এটাকে আমরা বলছিলাম বৃক্ষলেদ। এরপর স্প্রিং পোললেদ চলে আসছে যখন আধুনিকতার ছোঁয়া পেয়েছে কিছু পরবর্তীতে। তার পরবর্তীতে আবার কোদাল দড়িলেদ প্রচলন ছিল। এরপর পা লেদ তৈরি হয়েছে, পা দিয়ে যে লেদটা কাজবস্তু তৈরি করা হয়, কাজবস্তুকে কাটানোর কাজে ব্যবহার করা হয়েছিল। এরপর কাউন্টারিং শ্যাফটরি পালেদ, শ্যাফটজনিত পালেদ, এইভাবে একটার পর একটা কন্টিনিউ করতে করতে বর্তমান বিশ্বে এখন নানা প্রকার অনেক ধরনের আধুনিক লেদ মেশিন পাওয়া যায়। আধুনিক লেদ মেশিন আবার মনে করো এখন যে লেদ মেশিন সেগুলো আবার প্রকারভেদ অনেক, কারণ এটা মানে প্রত্যেকটা অপারেশনের ক্ষেত্রে আলাদা আলাদাভাবে এগুলো লেদ মেশিন আবার তৈরি করা হচ্ছে। পরবর্তীতে ভবিষ্যতে যে এই লেদ মেশিনের নতুন সংযোজন হবে না তা না, যত দিন যাবে, যত আধুনিকতার ছোঁয়া পাবে, তত নতুন নতুন সংযোজন সৃষ্টি করবে এবং নতুন নতুন কাজের অপারেশন সৃষ্টি হবে। হ্যাঁ, নতুন নতুন প্রয়োজন পড়বে নতুন নতুন অপারেশনের। সেক্ষেত্রে অবশ্যই লেদ মেশিনগুলো কি নতুন নতুন হতে পারে, যেহেতু এটা পূর্বকাল থেকে শুরু হচ্ছে, উন্নয়নের দিকে যাচ্ছে। এমন ভবিষ্যতেও এটা কি এই মেশিন যেটা এখন বর্তমান আছে সেটা নাও থাকতে পারে, এর চেয়ে আরও আধুনিকতার সৃষ্টি হতে পারে। তো বর্তমান আমরা আধুনিক যুগে বসবাস করছি, তো এখনকার মেশিনগুলো আগের তুলনায় সবচেয়ে বেস্ট, অর্থাৎ সবচেয়ে ভালো। হ্যাঁ, তো লেদ মেশিন সম্পর্কে এই অধ্যায়ে আমরা লেদ মেশিন সম্পর্কে আলোচনা সীমাবদ্ধ রাখবো। তো লেদ মেশিনের মূলনীতি কি, লেদ মেশিনকে কার্যবস্তুকে প্রথমে একটা চাকে বাঁধানো হয়। লেদ মেশিনে তো তোমরা অবশ্যই দেখছো যখন কলেজ খোলা ছিল, লেদ মেশিনের কার্যবস্তুটাকে একটা জবে বা চাকে বাঁধানো হয়। হ্যাঁ, জবে বা চাকে বাঁধানোর পর এই যে এটা কিন্তু হেড স্ট্রোক বলা হয়, এটা কিন্তু ঘূর্ণায়মান। হ্যাঁ, এটা যখন ঘোরে শ্যাডেলের মাধ্যমে কার্যবস্তুকে সহ ঘোরায়, তো কার্যবস্তুকে সহ ঘোরায়। আর টুল পোস্টে একটা টুল বিট, সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল বিট ব্যবহার করা হয়, একটা টুল বিট থাকে। এবং কার্যবস্তু যদি আবার লম্বা হয়, অর্থাৎ জবটা যদি লম্বা হয়, সেক্ষেত্রে জবটা টাল হতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে কি এটা ধরার জন্য আলাদা একটা হেড স্ট্রোকে টেল স্ট্রোক নামে একটা অংশ আছে লেদ মেশিনে, টেল স্ট্রোকের সাহায্যে এটা আবার টুল পেস্টে মনে করো বাধা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে কি এভাবে যখন কার্যবস্তুকে ঘোরানো হয় আর টুল পোস্টে যে টুল বিট, সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল বিটটা রাখা হয় ঘোরানোর ফলে, আর টুল বিটটা সংস্পর্শ ফলে ক্যারেজের মাধ্যমে, হুইলের মাধ্যমে, এটা কি আগা পিছনের মাধ্যমে, সামনে পিছনে মুভ করার মাধ্যমে, আর কার্যবস্তুটা ঘুরতেছে। এভাবে কি কার্যবস্তু ঘুরতেছে, টুল বিটের সংস্পর্শে আসে কার্যবস্তুকে কর্তন করা হচ্ছে। এইভাবে কার্য সম্পাদন করে থাকে কি লেদ মেশিন। এটা তোমরা সবাই অবশ্যই জানো লেদ মেশিন সম্পর্কে। এইভাবে কি কোনো কার্যবস্তুকে বা কোনো জব থেকে ম্যাটেরিয়াল ক্ষয় করা হয়, জবের নির্দিষ্ট আকার আকৃতিতে তৈরি করা হয় বা নির্দিষ্ট ব্যাসটা তৈরি করা হয়, এটাকে টার্নিং বলা হয়। এছাড়াও লেদ মেশিনে শুধু টার্নিং করা যায় না, টার্নিং ছাড়াও ট্যাপার টার্নিং করা যায়। স্টেপ টার্নিংয়ের মধ্যে আবার এগুলো ভাগ, স্টেপ টার্নিং, ট্যাপার টার্নিং, জেনারেল টার্নিং।
তারপর শুধু তাই না, এগুলো ফেসিংও করা যায়। কোনো জবের যে মাথাটা ফেসটা, এটা কি ফেসিং মসৃণতা বৃদ্ধি করার জন্য ফেসিং করা হয়। পার্টিং করা হয়, কোনো একটা কার্যবস্তুকে মানে আড়াআড়িভাবে কর্তন করার জন্য ব্যবহার করা হয়। তারপর নার্লিং করা যায়, ড্রিলিংও করা যায়। একটা লেদ মেশিনে ড্রিলিংও করা যায়। আমি প্রথমে বলছিলাম যে একটা লেদ মেশিনে এমন কোনো কাজ নাই যে করা যায় না। একটা লেদ মেশিনে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কাজ, অর্থাৎ এমন কোনো কাজ নাই যে লেদ মেশিনে করা যায় না। এই কারণেই তো লেদ মেশিনকে মাদার অফ মেশিন বলা হয়, ঠিক আছে। আর একটা মেকানিক্যাল ডিপার্টমেন্টের জন্য লেদ মেশিন একটা মুখ্য মেশিন, ঠিক আছে। লেদ মেশিন সম্পর্কে আমরা অবশ্যই জানবো পরবর্তী ক্লাসে। হ্যাঁ, লেদ মেশিনের প্রকারভেদ, লেদ মেশিন নানা প্রকার হয়ে থাকে, নানাভাবে ভাগ করা যায়। যেমন স্পিড লেদ মেশিন, তারপর বেঞ্চ লেদ মেশিন, সেন্টার্ড লেদ মেশিন, এরপর রয়েছে স্পেশাল লেদ মেশিন, কিছু রয়েছে নিউমেরিক্যাল কন্ট্রোল লেদ মেশিন। বর্তমান কলকারখানায় এগুলো বেশিরভাগ দেখা যায় নিউমেরিক্যাল কন্ট্রোল মেশিন, অর্থাৎ এটা হাতে চালিত নয়, এটা প্রোগ্রামের মাধ্যমে সিস্টেম করা। প্রোগ্রামে কোনো একটা তথ্য দেয়, সেই তথ্য অনুযায়ী লেদ মেশিনটা কার্যপ্রণালী সম্পাদন করা হয়। এটা বর্তমান আধুনিক যুগের একটা আধুনিক মেশিন, লেদ মেশিন, সেটা হচ্ছে নিউমেরিক্যাল কন্ট্রোল লেদ মেশিন। এবার বিশেষ কাজে ব্যবহৃত কিছু লেদ মেশিন আছে, মাল্টি কাট, শ্যাফট, ক্র্যাঙ্ক শ্যাফট লেদ, কার হুইল লেদ, এগুলো তোমরা দেখে নিবা। এরপর যে আমরা যে স্পিড লেডের মধ্যে কিছু আবার প্রকারভেদ আছে বা কিছু তালিকা আছে, সেগুলো হচ্ছে হ্যান্ড লেড, সেন্টার লেড, স্পিনিং লেড, পলিশিং লেড, প্যাটার্ন লেড, চেকিং লেড, উড লেড, আরও আছে, এগুলো তোমরা দেখে নিবা। তারপর বেঞ্চ লেডের কোনো অপশন নাই। আর সেন্টার বা ইঞ্জিন লেড মেশিনের কিছু দুইটা আছে, একটা গিয়ার হেড ড্রাইভিং লেড এবং কোনো পুলির ড্রাইভ লেড। তারপর টুলস রুম লেদ মেশিন আছে, স্পেশাল লেদ মেশিনে কিছু ক্যাপস্ট্যান্ড লেদ, ট্যারেট লেদ, তারপর হরিজন্টাল লেদ, ভার্টিক্যাল লেদ মেশিন, এগুলো সেন্টারেড লেদ মেশিন, এগুলো সম্পর্কে তোমরা আলোচনা করবে। এগুলো আমরা নেক্সটে তো অবশ্যই এগুলো সম্পর্কে আলোচনা করবোই। প্রত্যেকটা পরবর্তীতে পরের অধ্যায়গুলোতে আমরা অবশ্যই নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তো আজকে যেহেতু ফার্স্ট ক্লাস, আজকে বেশি আর ক্লাসকে দীর্ঘায়িত না করি, কারণ আজকে বিদ্যুৎ সংযোগের কারণে একটু সমস্যা। যাই হোক, যতদূর পর্যন্ত আজকে জাস্ট স্টার্ট করলাম লেদ মেশিন সম্পর্কে তোমরা অবশ্যই জানো, তবুও তোমার ইতিহাস বা এর কার্যাবলী সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে অবশ্যই আলোচনা করব। হ্যাঁ, আর তোমরা অবশ্যই এই যে সাবজেক্টের যে সিলেবাসটা দিলাম আজকে, সিলেবাসটা সম্পর্কে একটু ভালোভাবে দেখবা। এই সিলেবাস অনুযায়ী তোমাদের 2016 সালের প্রবিধান এটা, এই অনুযায়ী তোমাদের পরীক্ষাগুলো হবে, ঠিক আছে। পরীক্ষার মার্ক ডিস্ট্রিবিউশনগুলো এই অনুযায়ী হবে। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই এগুলো ঠিকমতো দেখবা। আর আমরা নেক্সট ক্লাসে অবশ্যই এই সাবজেক্টের যে বাকি টপিকসগুলো আছে, সেই টপিকসগুলো সম্পর্কে আলোচনা করে যদি সময় থাকে তাহলে নেক্সট পরের অধ্যায়ে চলে যাব। তো যাই হোক, আজকে যতটুকু পড়লাম বা যতটুকু তোমাদের ধারণা দিলাম সিলেবাস সম্পর্কে হোক বা লেদ মেশিন সম্পর্কে, যাই হোক, একটু যা ধারণা পাইছো সে তোমরা অবশ্যই আশা করি বুঝতে পেরেছো। তো আমরা নেক্সট ক্লাসের অপেক্ষায় আছি। নেক্সট ক্লাসে যখন তোমাদের সঙ্গে দেখা হবে, তখন নেক্সট অধ্যায়ে বা এই অধ্যায়ের বাকি টপিকসগুলো নিয়ে আলোচনা করবো। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঠিক আছে। আর আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।